হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ক্ষুদ্র চ্যানেলে সকলকে স্বাগত। আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ভিডিওটি আমার ইংরাজি সংখ্যার চেনা এই পাঠ্যাংশের উপর করা হয়েছিল এবং তার পাঠ্যাংশটা পড়িয়ে দেওয়া হয়েছিল সুন্দরভাবে, যত্ন সহকারে। আজকে আমি এই পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তার আগে বলে রাখি, আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে নিও। আর এই পাঠ্যাংশটির লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আমরা সকলেই চিনি, জানি, আমাদের ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের পড়াশোনার মধ্যে, কারণ উনি প্রথম বর্ণমালা আমাদের কাছে উপহার দিয়েছিলেন। যাই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্য স্মৃতি নিয়ে একটি এক্সপিরিয়েন্স তিনি এখানে তুলে ধরেছেন। ঠিক আছে, এর যে অংশটি আছে আমি পড়িয়ে দিয়েছিলাম, আমি শর্ট করে বলে দিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতায় পড়াশোনা করার জন্য তার বাবার সাথে রওনা হয়েছিলেন। ঠিক আছে, সেই রওনা হওয়ার সময় শিয়াখালার শালিখার রাস্তার ধারে বাটনা বাটা শিলের মতো এই যে শিল দেখতে পেয়েছে, এই শিল দেখতে পাওয়ার জন্য তার মনে কৌতূহল হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিল যে বাবা এটা কি? তখন তার বাবা বলেছিল এটা মাইলস্টোন। মাইলস্টোন হচ্ছে প্রত্যেক 1 মাইল ছাড়া ছাড়া একটা আইডেন্টিফাই করার জন্য, কত পথ দূরত্ব নির্ণয় করার জন্যই মাইলস্টোনটি ব্যাখ্যা করা আছে। এবং বাল্য লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মাইলস্টোন দেখেই যে কীভাবে ইংরাজি সহজে শিখে গিয়েছিল তারই একটা এক্সপিরিয়েন্স বা বর্ণনা এখানে দিয়েছে। আমি ডিসক্রিপশান বক্সে দেবো, একবার ছোট বন্ধুরা তোমরা পড়ে নেবে, তার অর্থগুলো দেখে নিও, তারপর প্রশ্নগুলো দেখো। আমি চলে যাচ্ছি প্রশ্নগুলো। দেখো বন্ধুরা, ফ্রেন্ডস, এখানে আছে পাঠ অনুশীলন। এই প্রশ্নটা আমি ব্যাখ্যা করে দেবো। দ্বিতীয় যে পার্টটি আছে দেখে নাও বন্ধুরা। এখানে দ্বিতীয় পার্টটি আছে, এখানে অনেক প্রশ্ন আছে, এক কথায় প্রশ্ন, দু এক কথা প্রশ্ন, 3-4টি বাক্যে অ্যান্সার, এইগুলো সব আছে। এগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটা নোট করে নিচ্ছি। আর এখানে আছে অর্থ, তারপরে বাক্য রচনা, তারপরে আছে সাধুচলিত ভাষা, তারপরে পদ পরিবর্তন, এগুলো সবই আছে। একটু দেখে নাও, খুব সহজে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি পাঠ অনুশীলন চ্যাপ্টারে চলে এসেছি। এক নাম্বার করে প্রশ্নগুলো আমি নোট করা আছে, দেখে নাও। সঠিক উত্তরের চিহ্ন দাও, অর্থাৎ MCQ প্রশ্ন। 3-4টে করে অপশান আছে, এই অপশানগুলো দেখে দেখে আমাদের প্রশ্ন বা তোমাদের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি আছে, যে কাজে নামতা ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, নামতা বা তোমরা টেবিলস ব্যবহার করো, সেই টেবিলসগুলো কখন ব্যবহার করো? অঙ্ক কষতে। ঠিক আছে, ম্যাথ নির্ণয় করতে, তখন হবে অঙ্ক করতে আমরা নামতা ব্যবহার করি। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি আছে? দ্বিতীয় নম্বর প্রশ্ন আছে, ঈশ্বরচন্দ্র তার বাবার সঙ্গে আসছিলেন কোথায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বাবার সঙ্গে আসছিলেন কলকাতায়। পাঠ্যাংশই দেওয়া আছে। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন কি আছে ছোট বন্ধুরা? পরের প্রশ্ন আছে, কোন স্থান থেকে কোনো স্থানের দূরত্ব বোঝাতে রাস্তায় কি দেখানো থাকে? কোনো স্থান থেকে কোনো স্থানের দূরত্ব বোঝাতে, এই যে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বাবার সাথে আসছিল, তখন কি দেখেছিল? একটা বাটনা বাটা শিলের মতো পাথর। সেই পাথরটাকে কী বলা হতো? মাইলস্টোন। এই মাইলস্টোনের মাধ্যমেই এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব নির্ণয় করে দেয়া হতো, যেটা পথিক বা যারা রাস্তায় সহজে যাতায়াত করে তাদের সুবিধার্থে। এরপরের প্রশ্ন কী আছে বন্ধুরা? দশম মাইলস্টোনটি ছিল কোথায়? খেয়াল করো ছোট্ট বন্ধুরা, দশম মাইলস্টোনটি কোথায়? ভাবো, তোমরা ভাবলে বুঝতে পারবে, পড়েছো পাঠ্য অংশটি। দশম মাইলস্টোনটি আছে মনবের চটিতে। ঠিক আছে, মনবের চটিতে দশম মাইলস্টোনটি আছে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে আছে যে পথের ধারে বিশ্রাম বা আহারের স্থানকে কি বলা হয়? পথের ধারে বিশ্রাম এবং আহারের স্থানকে বলা হয় মনবের চটি। এই যে চটি, মনবের বলছি, চটি বলা হয়। ঠিক আছে, এটা মাথায় রেখে দিও। এরপরের যে প্রশ্নটি আছে 6 নম্বর, বিদ্যাসাগর রচিত একটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো। বিদ্যাসাগর রচিত একটি উল্লেখযোগ্য গ্রন্থ আমরা জানি বর্ণ পরিচয়। আমাদের বর্ণ সম্পর্কে ছোট বন্ধুরা, আমরা যখন ছোট ছিলাম বা তোমরা এখন ছোট আছো বা পড়েছো বর্ণ পরিচয়, সেই বর্ণ পরিচয় এর লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহান ব্যক্তি। এরপরে আমি চলে যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে কি আছে? শেষ প্রশ্ন, আমার ইংরেজি সংখ্যার চেনা পাঠ্যাংশটি বিদ্যাসাগর যে গ্রন্থ থেকে নেওয়া হয়, বিদ্যাসাগর যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হল, মানে কোন মেন গ্রন্থ থেকে এই আমার ইংরাজি সংখ্যার চেনা এই অংশটি গ্রহণ করা হয়েছে? বিদ্যাসাগরের স্বরচিত হচ্ছে আত্মপরিচয়।
আত্মপরিচয় হচ্ছে কাব্যগ্রন্থ। এই একটা বৃহৎ কাব্যগ্রন্থ থেকে ছোট্ট একটি অংশ তুলে ধরেছে, তার নাম দেওয়া হয়েছে আমার ইংরেজি সংখ্যা চেনা। আর এই চারটি আছে, এই তিনটে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা MCQ প্রশ্নগুলো আমরা করে নিলাম। এরপরে যেটা আছে তোমরা বইয়ে মিলিয়ে নিও। এরপরে আছে এক কথায় উত্তর। এক কথায় উত্তর বন্ধুরা শর্ট করে, মানে একটি বাক্যে যেন উত্তরটা হয়। ঠিক আছে, প্রথম প্রশ্ন কী আছে দেখো, আমার ইংরেজি সংখ্যা চেনা রচনাটি কার রচনা, কার লেখা? আমার ইংরেজি সংখ্যা চেনা রচনাটি কার লেখা? ঠিক আছে, তাহলে আমি বলে রাখি, এক কথায় উত্তর দেওয়া মানে একটি টুক করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এরকম লিখে দিলে হবে না, পূর্ণ বাক্যে অ্যান্সার দিতে হবে। মাথায় রাখবে, পূর্ণ বাক্যে অ্যান্সার দিতে হবে। তাহলে দেখো, আমি পূর্ণ বাক্যে অ্যান্সার দিয়েছি, আমার ইংরেজি সংখ্যা চেনা রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখেন। আমার ইংরেজি সংখ্যা চেনা রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখেন। এরপরে আমরা চলে যাব ছোটো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন, আমার ইংরেজি সংখ্যা চেনা রচনাটি কোন ভাষায় রচিত? আমি পড়ানোর সময় বলে দিয়েছি, আমার ইংরেজি সংখ্যা চেনা রচনাটি সাধু ভাষায় রচিত। আমরা যে কথ্য ভাষায় যে কথা বলছি এটা কিন্তু সাধু ভাষা নয়, এটা হচ্ছে চলিত ভাষা। সাধু ভাষার অন্য রূপ আছে, সেই সাধু ভাষায় রচনা হচ্ছে আমার ইংরেজি সংখ্যা চেনা। সেই জন্য তোমাদের একটু পড়তে গেলে অসুবিধা হয়েছে বা জিভ আটকে যাচ্ছে, এরকম হচ্ছে। সাধু ভাষা একটু শক্ত ভাষা, কিন্তু পড়তে পড়তে অ্যাজ ইউজুয়াল হয়ে গেলে কোনো অসুবিধা হয় না। তারপরে চলে যাব 3 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র পিতার নাম কী ছিল? পূর্ণ বাক্যে ঈশ্বরচন্দ্র পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। নোটস করে নিও, স্ক্রিনশট মেরে নিও, তাহলে সব থেকে তোমাদের সুবিধা হবে। এরপরে চলে যাব ছোটো বন্ধুরা 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে কী আছে, ঈশ্বরচন্দ্রের মাতার নাম কী ছিল? লেখক পরিচিতিতে এটা পেয়ে যাবে, তোমরা একটু খুঁটিয়ে পড়লে লেখক পরিচিতিতে এই তথ্যগুলো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ঈশ্বরচন্দ্রের মাতার নাম ছিল ভগবতী দেবী। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র কী উপাধি লাভ করেছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি লাভ করেছিল। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো টাইটেল না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের টাইটেল না, এটা হচ্ছে উপাধি। ঈশ্বরচন্দ্র মেন যে টাইটেল সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেখো, ওর বাবার যে টাইটেল আছে সেটা হচ্ছে বন্দ্যোপাধ্যায় আছে। এরপর আমি চলে যাব 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কী আছে, আগে মানুষ দূরত্ব বোঝাতে কোন শব্দটি ব্যবহার করতো? খুব ইম্পর্টেন্ট, আমিও দেখেছি আমার দাদুরা ইউজ করতো, যে আগে মানুষের দূরত্ব বোঝাতে ক্রোশ শব্দটি ব্যবহার করা হতো। ঠিক আছে, 2 মাইলে 1 ক্রোশ। এর পরের প্রশ্নটা দেখো ছোটো বন্ধুরা, পরের প্রশ্নটা কত মাইলে 1 ক্রোশ? উত্তর হবে 2 মাইলে 1 ক্রোশ। নোট করে নিও খাতায়, তবে সব থেকে সুবিধা হবে। শেষ প্রশ্ন, এক কথার প্রশ্নের মধ্যে যেটা শেষ আছে সেটা হচ্ছে সমবিব্যাহারী বলতে কি বোঝানো হয়? সমবিব্যাহারী বলতে বোঝানো হয় সাথী বা সঙ্গী, কিন্তু লেখক এখানে সমবিব্যাহারী কাদের বোঝানো হয়েছে? যে লেখকের বাবার সাথে আরও হয়তো 2জন বা 1জন তার সঙ্গে ছিল, তার সঙ্গী ছিল কলকাতা আসার পথে, তাকেই ইঙ্গিত করা হয়েছে। ঠিক আছে, আশা করি এই প্রশ্নগুলো সকলে বুঝতে পেরেছো। এরপর আবার 2-3টি বাক্যে, মানে 2 থেকে 3টি বাক্যের মধ্যে অ্যান্সারটা কমপ্লিট করতে হবে, একটু বড় হবে। ঠিক আছে, একটু বড় হবে। প্রথম প্রশ্ন কী আছে দেখো, আমার ইংরাজি সংখ্যা চেনা পাঠ্যাংশটিতে লেখকের কোন গুণের পরিচয় পেলে? তাহলে যখন পুরো পাঠ্যাংশটি পড়ে নেবে, লেখকের কিছু গুণের পরিচয় পাওয়া গেছে, এখানে সেই উত্তরটিই এখানে দিতে হবে। ঠিক আছে, ছোটো করে লিখে দায়সারা করলে হবে না পরীক্ষার খাতায়, মোটামুটি তোমাদের একটা স্ট্যান্ডার্ড উত্তর দিতে হবে, যাতে 2-এ 2 বা 1-এ 1 বা 3-এ 3 পাওয়া যায়। ঠিক আছে, প্রথম উত্তরটি হচ্ছে, আমার ইংরাজি সংখ্যা চেনা পাঠ্যাংশটিতে লেখক আমার ইংরাজি সংখ্যা চেনা পাঠ্যাংশটিতে লেখক অত্যন্ত মেধাবী এবং স্মৃতিশক্তির অধিকারী ছিলেন, এই গুণের পরিচয় পাই। তাহলে লেখক যে অত্যন্ত মেধাবী এবং স্মৃতিশক্তির অধিকারী ছিলেন, এটা তো লেখকের গুণ, সেই গুণের এখানে পরিচয় পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এর পরের প্রশ্ন চলে যাও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা ও তার সঙ্গীরা আহ্লাদিত হয়েছিল কেন? মনে করো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা ও সঙ্গীরা আহ্লাদিত হয়েছিল কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক সময়ে সঠিক উত্তরটা সঠিকভাবে দিয়েছিল বলে আহ্লাদিত হয়েছিল। দেখো উত্তরটা দেখো, ঈশ্বরচন্দ্র বাল্যকালে প্রথমবার বাবার সঙ্গে কলকাতা আসার সময় হুগলি জেলার সিয়াখালার নিকট শালিখার
পাকা রাস্তার ধারে পোঁতা মাইলস্টোনগুলো দেখে ইংরাজি সংখ্যা চিনে সকলকে অবাক করে দিয়েছিল। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার সঙ্গে যখন কলকাতায় আসছিল তখন রাস্তার ধারে পোঁতা সিয়াখালায় রাস্তার ধারে পোঁতা যে পাথরের মতো অংশ মাইলস্টোন দেখেছিল, সেই মাইলস্টোন দেখে ছোটো বন্ধুরা কিন্তু ইংরেজি শিখে গিয়েছিল। একটু খেয়াল করো, তাহলে এই ইংরেজি শিখে গিয়েছিল। তখন ঈশ্বরচন্দ্রের পিতা ও তার সঙ্গীরা আহ্লাদিত হয়েছিল। সঙ্গীরা বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে হয়তো আর দুই একজন সঙ্গী ছিল, তারা আহ্লাদিত বা আনন্দিত হয়েছিল। কেন আনন্দিত হয়েছিল? যে এত অল্প বয়সে বিদ্যাসাগর মেধা বা এত বুদ্ধি, সেইটাই এখানে প্রমাণ করা হয়েছে, সেই জন্য আহ্লাদিত হয়েছে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে বন্ধুরা? ঈশ্বরচন্দ্রের পিতা তাকে ষষ্ঠ মাইলস্টোনটি দেখতে দেয়নি কেন? মনে করো, দেখো বন্ধুরা, ষষ্ঠ মাইলস্টোনটি কেন দেখতে দেয়নি? বুদ্ধি করে। ঈশ্বরচন্দ্রের পিতা ভেবেছিল দেখি কীরকম ইংরেজি শিখেছে। বিদ্যাসাগর তো বলছে আমি ইংরেজি শিখে ফেলেছি বাবা অল্প এই মাইলস্টোন দেখে। তখন বিদ্যাসাগরের বাবা বলল দেখি কীভাবে মাইলস্টোন কীভাবে ইংরেজি শিখেছে। তখন কি করলো তার বাবা? বালক ঈশ্বরচন্দ্র প্রথমবার কতটা অংশ ইংরাজি চিনেছেন তার পরীক্ষা করার জন্য বিদ্যাসাগরকে ষষ্ঠ মাইলস্টোনটিকে দেখতে দেয়নি। তাহলে ষষ্ঠ মাইলস্টোনটিকে না দেখতে দেওয়ার মেন কারণ হচ্ছে সে কতটা ইংরাজি শিখেছে মাইলস্টোন থেকে, সেটা করার জন্য, প্রুভ করার জন্য। ঠিক আছে বন্ধুরা, এরপর চলে যাব লাস্ট প্রশ্ন এই অংশের লাস্ট প্রশ্ন কি আছে? মাইলস্টোন কি? মাইলস্টোন আমি বলেই দিয়েছি, মাইলস্টোন শব্দের অর্থ হলো পাথরের ফলক। এই যে মাইলস্টোন শব্দ অর্থ হলো পাথরের ফলক, পাথরের একটা বড় ফলক। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, দেখো আরও ডিটেল দেওয়া আছে। গুরুত্বপূর্ণ স্থানের দূরত্ব বোঝাতে রাস্তার ধারে 1 মাইল অন্তর একটি করে পাথরের সিল পোঁতা থাকে, তাকে মাইলস্টোন বলা হয়। তাহলে মাইলস্টোন বোঝা গেল। গুরুত্বপূর্ণ স্থান একটি, ধরো একটা আমি এক্সাম্পল, যে বর্ধমান থেকে কলকাতা যে প্রায় 100 কিলোমিটার রাস্তা, এই 1 কিলোমিটার ছাড়া একটা করে আগেকার যুগে পাথর পোঁতা থাকতো, ওইটাকেই বলা হচ্ছে মাইলস্টোন, মানে গুরুত্বপূর্ণ স্থানের দূরত্ব বোঝাতে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বিশেষ করে নোট করে নিও, এটা সবথেকে ভালো হবে। এরপরে যেটা বড় ব্রড প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি নোট করে দিয়েছি খুব যত্ন সহকারে, একটু দেখে নিও উইদাউট স্কিপ করে, সবথেকে ভালো হয়। কী আছে? বাটনা বাটা শিলের মতো পাথরগুলি প্রকৃতপক্ষে কী? প্রথম প্রশ্ন কী আছে বন্ধুরা? বাটনা বাটা শিলের মতো পাথরগুলি প্রকৃতপক্ষে কী? তারপর জিজ্ঞাসা চিহ্ন। আগে এর উত্তর দিয়ে নেবে, তারপরে প্যারাগ্রাফে এই উত্তরটা দেবে। এগুলি নিয়ে কার মনে কৌতূহল হয়েছিল? একটি প্যারাগ্রাফে লিখে দেবে না, ছেড়ে দেখো আমি লেখা আছে ছেড়ে। তা প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এইটা, বাটনা বাটা শিলের মতো পাথরগুলি প্রকৃতপক্ষে কী? তাহলে উত্তর কি? বাটনা বাটা শিলের মতো পাথরগুলি প্রকৃতপক্ষে মাইলস্টোন। আগের প্রশ্নতেই বলেছি মাইলস্টোন। তাহলে মাইলস্টোনটা কি? গুরুত্বপূর্ণ স্থানের দূরত্ব বোঝাতে 1 মাইল অন্তর একটি পাথর পোঁতা থাকে, তাকে বলা হয় মাইলস্টোন। একই উত্তর, ওইটারও যা এটারও তাই। ঠিক আছে, এই হয়ে গেল মাইলস্টোন। তারপর এই প্রশ্নটার উত্তরটা দেখো, ছেড়ে লিখেছি, এগুলি নিয়ে কার মনে কৌতূহল হয়েছিল? দেখো উত্তরটা এটা, এগুলি নিয়ে বালক বিদ্যাসাগরের মনে কৌতূহল হয়েছিল। ঠিক আছে, ছেড়ে লিখবে, তাতে সুবিধা হবে, নাম্বারটাও ভালো হবে। এর পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কী আছে? লেখকের কৌতূহল কে কিভাবে নিবারণ করেছিল? লেখকের কৌতূহল কী হয়েছিল আগে মাথা নিয়ে নাও। কৌতূহল হয়েছিল যে ওই যে বাটনা বাটা শিলের মতো পাথরগুলো কি, এইটা দেখে লেখকের কৌতূহল হয়েছিল। এটা কি বাবা? তখন প্রশ্ন করেছিল। তাহলে এই যে কৌতূহল কিভাবে নিবারণ করেছিল, মনে করো লেখকের বাবা কিভাবে নিবারণ করেছিল। দেখো আমি লেখা আছে, লেখক রাস্তার ধারে বাটনা বাটা শিলের মতো পাথর দেখে লেখকের মনে কৌতূহল হয়েছিল, তাই তো বোঝা গেল। লেখকের পিতা শিলের মতো পাথরটিকে মাইলস্টোন বলে ব্যাখ্যা দিয়েছিল। তারপর লেখকের কৌতূহল নিবারণ হয়েছে। তখন লেখক বুঝতে পেরেছিল মাইলস্টোনটা কি। ঠিক আছে, তখন তার কৌতূহলটা নিবারণ মানে কি? তার কৌতূহল, তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে, মানে তৃপ্তিবোধ পেয়েছে। ঠিক আছে, হয়েছে। এরপরে প্রশ্ন 3 নম্বর, কেমন চিনি আছো তাহার পরীক্ষা করিতেছি, কে কাকে কথা বলেছিলেন? তাহলে এই প্রশ্নটার উত্তর এইটা। দেখো, ঈশ্বরচন্দ্রের পিতা বালক ঈশ্বরচন্দ্রকে কথা বলেছিল, হয়ে গেল। পরেরটা কি যে বক্তা কিভাবে পরীক্ষাটি করেছিল? বক্তা বলতে এখানে কি? ঈশ্বরচন্দ্রের বাবা। ঠিক আছে, ঈশ্বরচন্দ্রের পিতা। লেখক কী করে? লেখকের পিতা ষষ্ঠ মাইলস্টোনটি না দেখিয়ে পঞ্চম মাইলস্টোনের কাছে এসে লেখককে জিজ্ঞাসা করেছিল এটি কোন মাইলস্টোন? তখন লেখক বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছিল,
এখানে ভুল লেখা আছে, এখানে ষষ্ঠ মাইলস্টোন হবে। ঠিক আছে, এইভাবে লেখক পরীক্ষাটা দিয়েছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, নোট ডাউন করে নিতে পারো, খুব ইজি জিনিস। এর পরেরটা চলে যাব যে ব্যাকরণগুলো এখানে দেওয়া আছে। অর্থ, প্রথম কী আছে, অর্থ লিখতে বলেছে। দেখো বই মিলে যাবে, ক্লাস 3 ICSE বোর্ডের এটি পাঠ্যাংশের বই, ওই বই দেখে আমি করাচ্ছি। অর্থ কী আছে, অবধারিত মানে অবশ্যই বা নিশ্চিত, অবধারিত শব্দের হতো নিশ্চিত। নিমিত্ত, কারো নিমিত্ত কিছু করাকে বলা হয় নিমিত্ত মানে জন্য, কারোর জন্য কিছু করা। অনন্তর মানে হচ্ছে তারপর। কৌশল মানে হচ্ছে বুদ্ধি। আহ্লাদিত মানে আনন্দিত, বলে দিয়েছি। অন্তর মানে তফাৎ বা পার্থক্য। ঠিক আছে, এরপর চলে যাব 6 নম্বরে, যে দাগের প্রশ্ন। প্রদত্ত শব্দগুলি মানে বাক্য রচনা করে, বাক্যে প্রয়োগ করতে মানে বাক্য রচনা। দেখো প্রথম যেটা আছে সম্ভাষণ মানে কাউকে সম্মান জানানো। ঠিক আছে, সম্ভাষণ মানে হচ্ছে সম্মান জানানো। তাহলে সম্মান জানানো কী লিখেছি আমি, রামবাবু। তোমরা অন্যভাবেও লিখতে পারো, শুধু সঠিক অর্থটা বুঝতে পারবে, সঠিক মানেটা বুঝতে পারলে তোমরা বাক্য প্রয়োগ করতে পারবে। রামবাবুকে সম্ভাষণ করে মঞ্চে ডেকে নেওয়া হলো। রামবাবুকে সম্ভাষণ করে মঞ্চে ডেকে নেওয়া হলো। ক্রমে মানে আস্তে আস্তে। কী আছে, ক্রমে নদীর জল বৃদ্ধি পেতে লাগলো। ওকে, এবার হচ্ছে প্রতিজ্ঞা করা মানে দৃঢ় সংকল্প করা, প্রতিজ্ঞা। উদয় হচ্ছে একটা চরিত্র, উদয় প্রতিজ্ঞা করলো না বলে সে কোথাও যাবে না। তাহলে উদয় বলে একটা ছোট্ট ছেলে আছে, সে প্রতিজ্ঞা করলো না বলে সে কোথাও যাবে না। এগুলো আমি আমার মতো করে বলেছি, তোমরা তোমাদের মতো তৈরি করতে পারো। এরপরের যে প্রশ্ন হচ্ছে সাধু ভাষায় বলেছি অংশটি লেখা। তাহলে সাধু ভাষার সঙ্গে চলিত ভাষা কিছু দেওয়া আছে। দেখো 1 নম্বর জিজ্ঞাসিলে চলিত ভাষায় জিজ্ঞাসা করলেন। উঠিয়া কী হবে, উঠে। তাহাতে কী হবে, তাতে। চিনিয়াছো মানে চিনেছো। ওকে, হয়ে গেল। এরপর আমি চলে যাব পরের অংশে। প্রদত্ত শব্দগুলি যেটি যে পদ সেটিকে নিচে ঠিক জায়গায় লেখো। ঠিক আছে, আমি দেখো প্রথম যে এটা যে মনবের। আচ্ছা বলে রাখো, বিশেষ্য পদ হচ্ছে বাক্যে বিশেষ্য সর্বনাম পদ, এইগুলো আমি অলরেডি ভিডিও করেছি একটা, বা ক্লাস নেওয়া হয়েছে, ওগুলো একটু দেখে নিও, আমার পেজে ঢুকে দেখতে পাবে। আমি তবু বলে দিচ্ছি, মনবের বিশেষ্য পদ কাকে বলে, বাক্যের কোনো কিছু নাম বোঝালে তাকে বলা হচ্ছে বিশেষ্য পদ। মনবের চটি। ঠিক আছে, এই মনবের হচ্ছে কোনো কিছু নাম বোঝায়, তাই বিশেষ্য পদ। প্রস্তর মানে পাথর, কোনো একটা নাম বোঝাচ্ছে, বিশেষ্য পদ। তিনি সর্বনাম পদ, নামের পরিবর্তে যে পদ বসে বাক্যে তাকে বলা হয় সর্বনাম পদ। তাহলে তিনি বলতে এখানে রাম, শ্যাম, যদু, মধু, অথর্ব যা কিছু কারো নাম হতে পারে তিনি, তাহলে নামের পরিবর্তে বসছে, তাহলে সর্বনাম। এটি মানে যে কোনো হতে পারে, কোনো একটা জিনিস হতে পারে, কোনো হারমোনিয়াম হতে পারে, এটিকে ইঙ্গিত করছে, তাই এটিও হচ্ছে একটি সর্বনাম, এটা সর্বনাম পদ। নবম হচ্ছে বিশেষণ পদ বলতে বোঝা হয় যে নামের দোষ, গুণ, অবস্থা বোঝাতে যে পদ বসে তাকে বিশেষণ পদ বলা হয়। অতিশয় মানে খুব, মানে অনেক, সেটাকে বলা হচ্ছে নামের কোনো মানে বোঝাচ্ছে, নামের অবস্থা বোঝাচ্ছে, সেটাকে বিশেষণ পদ। ঠিক আছে, এই হয়ে গেল ব্যাপার। এরপরে আমরা চলে যাব সন্ধি বিচ্ছেদ প্রায় শেষে চলে এসেছি। সন্ধি বিচ্ছেদ দুটো দেওয়া আছে, দুটোই আমি করে দিচ্ছি। একটা হচ্ছে কৌতূহল যুক্ত আবিষ্ট, সন্ধি বিচ্ছেদ করা আছে, এটা সন্ধি করতে বলছে, এটা হচ্ছে সন্ধি, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। এটা লেখা আছে কৌতূহল যুক্ত আবিষ্ট, কৌতূহলাবিষ্ট। ঠিক আছে, পরিযুক্ত পরীক্ষা। আরও অনেক আছে এক্সাম্পল, জাস্ট এটা দুটো তোমাদের সুবিধার্থে দেওয়া হয়েছে। বিপরীত শব্দ মানে হচ্ছে তার বিপরীত অংশটি হবে আহ্লাদিত মানে আনন্দিত, দুঃখিত। তারপর কী হবে, বাঁধা মানে কি, বেঁধে রাখা, তার বিপরীত হবে খোলা। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। কোনো প্রশ্ন সম্পর্কে কোনো যদি কোয়ারিজ থাকে আমাকে জানাবে। তার আগে শেষে বলে রাখি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি খুবই উপকৃত হব এবং নিজের ইন্সপিরেশান আরও বাড়বে আমার। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো।